আসসালামু আলাইকুম। আমিও নিজেও একজন বাংলাদেশের নাগরিক। কোন শ্রেণীর নাগরিক সেটা জানি না, বা কোনো মান সম্মান বা কোনো অবস্থান দিক থেকে কোন পর্যায়ের নাগরিক সেটাও জানি না। কিন্তু আমি এদেশের জন্মগত একজন নাগরিক। আমি রাষ্ট্রের সম্বন্ধে কতটুকু বলতে পারি, রাষ্ট্র আমাকে কতটুকু বলার সাংবিধানিক সুযোগ দেয় বা ক্ষমতা দেয়, রাষ্ট্রের কতটা গোপনীয় বিষয়গুলো নিয়ে আমি ওপেনভাবে কথা বলতে পারি আমিও জানি না। আমি যেগুলো বলছি সেটা বলার অধিকার আমার আছে কি না, বা জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে আমি নিজেই কথার মাধ্যমে কোনো অপরাধের ভিতরে জড়িয়ে পড়ছি কি না সেটাও সঠিক আমার ধারণা নেই। কিন্তু এটুকু ধারণা আছে এই যে দেশকে নিয়ে বিগত, বর্তমান এবং ভবিষ্যতের জন্য কিছুটা আমার সেলফ ভিউ বলে যেতে পারি। এটুকু নাগরিক সুবিধা হয়তো আমি পেতে পারি রাষ্ট্রের কাছ থেকে। আমি আজকে কথা বলবো, যদিও বিষয়গুলো কোন পর্যায়ে যায় জানি না, তারপরেও হয়তো একটু স্পর্শকাতর হতে পারে, তারপরেও বলতে হচ্ছে, বলি। 1/11 মতো পটভূমি হয়তো সৃষ্টি হবে না আর। 1/11 বলতে 2007 সালের নভেম্বর মাসের 1 তারিখ, যেদিন ফখরুদ্দিন মইনু সরকারের বা রাষ্ট্রের সর্বময় ক্ষমতা কেড়ে নিয়ে তারা দেশের সর্বসর্বা হয়ে ওঠে এবং এই দেশটি অলিখিতভাবে একটি মার্শাল ল জারি হয়ে যায়। এবং তারপরে অনেক কিছু হয়েছে, সেটা হয়তো সম্ভব নয়, কারণ প্রায় 16-17 মাস বা প্রায় 1.5 বছরের কাছাকাছি হচ্ছে আমি রাষ্ট্রের 5ই আগস্টের পর বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের কর্মতৎপরতা, কর্মপরিবিভা বা তার যে মানসিক অবস্থান বলেন, বা রাষ্ট্রের হয়ে যে ভিউগুলো, তার তিনি কি ইচ্ছা পোষণ করেন বা তার মতামতটা যেভাবে পেশ করেছেন, আমার দৃষ্টিতে খুব দৃষ্টিকটু বলে মনে হয়নি। তার ভিতরে সেনাপ্রধান একজন রাষ্ট্র নায়ক, সে স্বৈরা শাসক ছিলেন, এইখানে হয়তো একটু হতে পারে অঘটন। তিনি তাকে গৃহবন্দী রেখে আইনের হাতে পরবর্তীতে সোপর্দ করতে পারতেন, সেটা না করে তিনি তার তত্ত্বাবধানে তাকে দেশ থেকে বের করে দিয়েছেন স্বৈরা শাসককে। এই জায়গায় একটি মার্জিন রয়ে যায়। দ্বিতীয়টা হলো ক্যান্টনমেন্টে সেই স্বৈরা শাসকের বড় একটি দোসররা স্থান নিয়ে এবং পরবর্তীতে তাদেরকে সেফ এক্সিট দিয়ে খুব আস্তে আস্তে স্মুথলি দেশ থেকে সরিয়ে দেওয়া। তার পরবর্তীতেও এই ধরনের আরও কিছু ঘটনা ঘটেছে, কিন্তু কথা হলো সমস্ত কিছু একজনের মানুষের দৃষ্টিতে আনা কি এতটাই সহজ, এতটাই সম্ভব? তিনি অনেকটা রক্তপাত কমিয়েছেন, এটা যেমন সত্য, পরবর্তীতে রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে তার ভূমিকা যেটা ছিল সেটাও তেমন সত্য। এবং তিনি যখন প্রথম ভাষণেই বলেছিলেন 18 মাসের মধ্যে গণতান্ত্রিক ধারার একটি নির্বাচন সম্ভব এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, সেটাও তিনি ব্যক্ত করেছিলেন। অর্থাৎ তিনি 1/11 মতো আর কোনো সরকার এদেশে সৃষ্টি যাতে না হোক সেদিকে সজাগ ছিলেন, এবং সেই দৃষ্টিতেই সেটা বাস্তবায়নের নিরিখেই তিনি তার কর্মধারা পরিচালনা করে যাচ্ছেন, বা কর্মধারাকে প্রতিনিয়ত সেই আঙ্গিকেই কাজ করে, কথা বলে, বা সরকারকে যত ধরনের মানসিক মাঠের শৃঙ্খলা বিষয়ক সম্পাদক দেওয়া যায় সেটা করে যাচ্ছেন বাস্তবায়নের জন্যই তার সেই কথাকে। এখন 1/11 তৈরি না হলেও কিন্তু 2007 সালের 28 অক্টোবর যে লগি বৈঠার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতিটা কী ছিল?
সেই সময়ও হ্যাঁ কিছু নেতা নেই যাদের ফাঁসি হয়ে গেছে জামাত ইসলামের, কিন্তু সেকেন্ড ধাপ সেকেন্ড ধাপের যারা জামাত ইসলামের সাথে ছিলেন তারা পুরা প্রত্যক্ষদর্শী, তারা সেদিন মাঠে ছিলেন। লগি বৈঠার দিন তাদের উপর যে স্টিম রোলার চালানো হয়েছিল, তারা যেভাবে নিহত হয়েছেন, রাস্তায় মানুষকে দিব্যি দাঁড়ানো মানুষকে মারতে মারতে ফেলে দেওয়ার পরেও তাদেরকে হত্যা করা হয়েছে, সেই লাশের উপরে নৃত্য করা হয়েছে, সেই নৃত্য লাশের পণ্যের কাপড় খুলে নিয়ে উলঙ্গ করে প্রদর্শন করা হয়েছে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে। এবং জামাত ইসলামকে সেদিন যেভাবে মানসিক মানবিক বিপর্যয়ের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, সেটা তো বাংলাদেশের ইতিহাসে হয়তো ছোট চ্যাপ্টারে লেখা থাকবে, কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের ইতিহাসে সেটা বড় একটি অধ্যায়, বড় একটি বই আকারেই হয়তো লিপিবদ্ধ থাকবে। ভবিষ্যৎ জামাত ইসলামের যারা ভূমিকায় আসবেন, জামাত ইসলাম বা শিবিরের রাজনীতির সাথে যারা জড়িত হবেন, তারা 2007 অক্টোবরের 28 তারিখকে অবশ্যই পাঠ্যক্রমে যুক্ত রেখে দেবেন। ঠিক সেই একটি মুখোমুখির সামনে কি আমরা আবারও দাঁড়িয়ে? আমি বলছি 1/11 পটভূমি তৈরি হবে না, এটা নিশ্চিত। আমি জোর গলায় বলতে পারি ওয়াকারুজ্জামান সাহেব এই ধরনের পদক্ষেপ নেবেন না। তিনি রাষ্ট্র ক্ষমতার লোভী নন বা কোনো ক্ষমতারই লোভী নন। রাষ্ট্রের যে কোনো কুটচালে হোক বা বিশিষ্ট কারোর আত্মীয় হওয়ার কারণেই হোক তিনি সেনাপ্রধান হয়েছেন, কিন্তু এটুকু আমি জানতে পেরেছি যে তিনি সেনাপ্রধান হওয়ার মতো একজন যোগ্য ব্যক্তি। সেনাবাহিনীতে যে যোগ্যতা থাকলে সেনাপ্রধান হওয়া যায় তার ভিতরে সেটুকু অটুট ছিল, কিন্তু আত্মীয়তার কারণে সিভিল সরকার তাকে হয়তো ব্যবহার করেছে বা তাকে ওই জায়গায় আসীনে বসিয়ে তার অধীনস্থদেরকে সরকার ব্যবহার করেছে, যেটি হয়তো তিনি নিজেও জানতেন না যে তাকে ওখানে বসিয়ে রেখে তার অধীনস্থ কোন অফিসারকে কোন কাজে ব্যবহার করছে সেটা হয়তো তার আন্ডার কমান্ডের বাইরে ছিল। সব মিলিয়ে ভালো মন্দ নিয়ে মানুষ, আমি সেনাপ্রধানকে নিয়ে বেশি বিশ্লেষণে যাব না, কিন্তু যেটা নিয়ে বলবো সেই 28 অক্টোবর 2007 জামাত ইসলামের সাথে যে লগি বৈঠার নামে যে ঘটনাটি ঘটেছিল তারই ঠিক পুনরাবৃত্তির দিকে আমরা যাচ্ছি কিনা। যদিও 28 অক্টোবর 2025 পার হয়ে গেছে, সেই দিনটা পার হয়ে গেছে, সামনে নভেম্বর। এখন যেটি নিয়ে জামাত আন্দোলনমুখী এবং সেই আমলীগের ভূমিকায় এখন বিএনপি। আমলীগ যেমন জামাতকে দাবিয়ে রাখতে, নিষ্পেষিত করে রাখতে, শ্বাসহীন করে রাখতে, বাকহীন করে রাখতে, মিছিল মিটিং থেকে অনেকটা পিছিয়ে রাখার যত ধরনের কৌশল আওয়ামী লীগ নিয়েছিল, তখন জামাত বিএনপির সাথে ছিল, বিএনপির রাজনীতির সাথে ছিল, কিন্তু বিএনপির তত একটা ক্ষয়ক্ষতি হয়নি। বারবারই জামাতকে সবাই ব্যবহার করেছে, তখনও বিএনপি তাকে নিয়ে তার ক্ষমতার মসনদের স্বাদ গ্রহণ করেছে, কিন্তু তার দুর্দিনে বিএনপি তার সাথে ছিল না। একাই জামাত লগি বৈঠা আন্দোলনে নিবেদিত ছিলেন এবং অনেক লোক তাদের শহীদ হয়েছেন। কিন্তু এবার সেই আওয়ামী লীগের ভূমিকায় অভিনয় করবেন বিএনপি, কিন্তু জামাত সেই জায়গায় নিজেরা একাই মাঠে হয়তো লড়বেন। আর কোনো ইসলামী সমমনা দল তাদের সাথে আসবেন কি না আমি জানি না। যদি বিক্রি হয়ে যায় কারোর কাছে তো গেল, যারা পয়সার লোভে সংগঠন করেছেন, নিজের প্রতিষ্ঠানকে রক্ষার্থে সংগঠন করেছেন, নিজের ব্যক্তি ইমেজকে মাজার ভিত্তিক দান দাক্ষিণার উপরে যারা কোটি কোটি শত শত কোটি টাকার মাজার খুলে মাজারেই তকমা লাগিয়ে ওই 8 দিন 7 দিনের মাহফিলের নামে গরু ছাগল নিয়ে বড় ধরনের উৎসব পালন করে যেসব ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলো গজে উঠেছে, এরা যদি পয়সার কাছে বিক্রি হয়ে যায়, আদর্শের বাইরে চলে যায়, কোরআনকে ব্যবসায়িক দৃষ্টিতে এনে
সেই লাইনে চলে যায়, হয়তো জামাত আবারও একাই হয়ে যাবে। কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। 2007 সালে শিবিরে কতজন ছাত্র বা যুবক ছিল, কিশোর ছিল? বর্তমান এর পরিসংখ্যানে এর পরিমাণ কত শিবিরের? জামাতের সেই সময় প্রকাশ্যে রাজনীতির কতটুকু সুযোগ ছিল, বা নিজেদেরকে জামাত ইসলামের সদস্য বলে কতজন মানুষ পরিচিত হতে পারত, পরিচয় দিত? তার থেকে কয়েক গুণ, ডবলের ডবল এখন জামাত ইসলামের নিজেরা গর্বের সাথে সাধারণ একজন নাগরিক পরিচয় দেয়। সে জামাতের সাথে, জামাতের মিটিংয়ে যাচ্ছে, মিছিলে যাচ্ছে, জামাতের দাওয়াতি কাজ করছে, দাওয়াতের নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে ঢুকে গেছে। সবচেয়ে বড় একটি ক্ষেত্র তৈরি হয়েছে শিবিরকে নিয়ে। জামাতের মূল শক্তির জায়গা যেটা, শিবির ধীরে ধীরে দিনে দিনে অত্যন্ত মেধাবী একটি সিঁড়ি তৈরি করেছে, একেবারে নিচের থেকে ঊর্ধ্ব পর্যন্ত অত্যন্ত মেধাবী একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে নিয়েছে। তার নজির আপনারা দেখেছেন। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলা, ঢাকা থেকে শুরু করে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় শিবিরের যে একক জয় জয়কার, একক যে জয়ধ্বনি, একক যে পদচারণায় ভারী হয়ে উঠেছে জামাতের নিজেদের সেই উচ্চারিত শব্দগুলো, অত্যন্ত ভারত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাদেরকে নিয়ে চিন্তা ভাবনার যে বড় ধরনের একটি ক্ষেত্র বা মাঠ তৈরি হয়েছে, এটা বলতে তো এখন আর অবকাশ নেই। এটা বলার আর কোনো সুযোগই নেই যে জামাত সেই 2007-এর মতো আছে, বা জামাত জনসংখ্যায়, দলীয় সাংগঠনিকভাবে এখনো দুর্বল বা একটি ন্যূহ্য অবস্থার ভিতরে আছে। ভয় পাচ্ছে বিএনপি, রীতিমতো জামাতকে ভয় পাচ্ছে। কারণ বিএনপি যে ঘরোয়ানার, যে তকমা লাগিয়ে, বা যে যদিও শহীদ জিয়ার আদর্শের বিএনপি তারা বলে, তারা ব্যানারে শহীদ জিয়ার, ম্যাডাম খালেদা জিয়ার ছবি লাগিয়ে তার নিচেই তাদের ছবি লাগায়, কিন্তু মাঝখানে যে ব্র্যাকেট দিয়ে তাদের মতো করে বিএনপিকে যে রূপান্তরিত করে ফেলেছে, বিএনপির আদর্শের জায়গাগুলো যে বিকৃত করে তারা তাদের মতো করে একেবারে নিজস্ব মতো ধারায় বিএনপিকে গুছিয়ে গুটিয়ে মাঠে প্রদর্শন করেছে। সেখানে বিএনপির আদর্শ বলে আর কোনো কিছু বাকি নাই। সেই জায়গাটায় যে জনগণের সাথে তাদের যে শূন্যতা, গ্যাপ, মার্জিন বা ব্র্যাকেট তৈরি হয়েছে, সেই জায়গাটায় জামাতটা ওই সব জায়গায়, ওই গ্যাপের ভিতরে, ওই সব জায়গায় নিখুঁতভাবে, সূক্ষ্মভাবে, পরিকল্পিতভাবে তাদের হৃদয়ে, মননে স্থান করে নিয়েছে তারা। আওয়ামী লীগ আরও সুযোগ করে দিয়েছে তাদের নেতাদেরকে বিচারের নামে প্রহসন করে, যেভাবে ইসলামিক মাইন্ডের মানুষগুলোকে ফাঁসিতে ঝুলিয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন মুসলমান প্রাণ, আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতি সম্পন্ন পরিচিত একজন মুখকে তারা সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। এগুলো মানুষের মননে বড় ধরনের আঘাত বা চিন্তাধারার পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করেছে। বিএনপি সেইখানে নিজেদের নতুন কিছু নিয়ে হাজির হতে পারেনি। যদিও নমিনেশন দিয়েছে, বা গতকাল 7ই নভেম্বর ছিল, ঢাকাতে প্রচুর সমাবেশ ঘটাতে সক্ষম হয়েছে, প্রচুর। কিন্তু আমি এটুকু জানতে পেরেছি যে তারা যে সবাই বিএনপির ভোটার ছিল তা নয়। বড় একটি অংশই ছিল তারা যে কৌশলগুলো অবলম্বন করে, টাকা দিয়ে লোক সংগ্রহ করে উপস্থাপন করে, নিজেদেরকে বড় ঝাঁকে ঝাঁকে দেখানোর চেষ্টা করে। সেখানে অনেক লোকই ছিল বিএনপি দ্বারাই নিগৃহীত, বিএনপি দ্বারাই অপমানিত, নির্যাতিত। কিন্তু তাদেরকে যেতে হচ্ছে এই জন্যই যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাদের উপর আরও ধরনের কোনো খড়গ নেমে না আসে। কারণ ওই আব্বাসেরা যদি বিএনপি ক্ষমতায় গঠন করে, আব্বাসেরা যে খুনি ভূমিকায় চলে যাবে এ তো নিঃসন্দেহে। আরও যারা আছে, নাম বলার মতো অনেক নামই আছে, যারা ক্ষমতায় গেলে পুরাপুরি একেবারে কসাইয়ের ভূমিকায় চলে যাবে। সাধারণ মানুষের উপরে যে নির্যাতন, নিপীড়ন, গুমের থেকে আরও ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত হতে যেন আর না হয়,
সাধারণ মানুষ এই ভয়ের জায়গা থেকেই অনেকেই যাচ্ছে তাদের সাথে পিঠ বাঁচাতে, সোজা কথা। কিন্তু তারা ভোট কেন্দ্রে গিয়ে যে কোথায় ভোট দেবে সেটা তারা ভালো মতোই জানে, এবং তাদের মাথায় সেটা গেঁথে রেখেই এইসব মিছিল মিটিংয়ে যাচ্ছে। বিএনপিরা নিজেরা পরিশুদ্ধ হয়নি, পরিশুদ্ধ হওয়ার মতো তারা কোনো ব্যঞ্জনা এখনও জাতির সামনে, মানুষের সামনে, জনগণের সামনে তুলে ধরতে পারেনি। তারা বরঞ্চ কী করেছে, নমিনেশনের সেই সমস্ত বিতর্কিত ব্যক্তিদেরকেই নমিনেশন দিয়ে জাতির সামনে, জাতির কাছে আবার ঠেলে দিয়েছে, তাদেরকে এমপি বানিয়ে দলে প্রতিস্থাপন করবার জন্য, দলকে তাদের দলের নেতা বানাবার জন্য। কিন্তু দল তো সাধারণ মানুষ এদেরকে নেতা হিসাবে দেখতে চায় না। এদেরকে তাদের সরকারের, তাদের শাসক হিসাবে তাদের ঘাড়ের উপরে পাথর চাপিয়ে দিবার মতো ব্যক্তিদেরকে তো সংসদে পাঠাতে চায় না জনগণ। দল সেটা কতটুকুন ভেবেছে? না ভেবে দল ভেবেছে দলের কথা। তাদের কেন্দ্রীয় ফান্ড মোটা করবার জন্য বড় বড় বাঁশ নিয়ে এসে বাঁশের ঝাড়কে শক্তিশালী একটি ঝাড়ে পরিণত করবার জন্য বড় বড় মোটা মোটা বাঁশে ঝাড় ঠিকই প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই ঝাড়ের বাঁশ কেটে কেউ কবরে লাগাবে না। সেই ঝাড়ের বাঁশ কেটে তার বিপদের সময় কোনো কাজে আনবে না, কারণ ওই বাঁশগুলো বিশ্বাসঘাতক। সেই বিশ্বাসঘাতকের জায়গাটাকে তারা ব্যবহার করবে না। কিন্তু এই যে পরিস্থিতি, সেই 28 অক্টোবর 2007-এর মতো যদি জামাত ইসলাম আবার আন্দোলনমুখী হয়ে ওঠে, যে ইস্যু নিয়ে তারা রাস্তায় নামতে চাচ্ছে, এটা প্রতিহত করবার জন্য একটাই বড় সংগঠন, সেটা হলো বিএনপি। তাহলে কি বিএনপি লগি বৈঠার মতো কি নিয়ে মাঠে নামবে? আওয়ামী লীগ তখন লগি এবং বৈঠা নিয়ে নেমেছিল, তাদের নৌকা চালানোর জন্য লগি বৈঠার দরকার। ধানের শীষ কি নিয়ে জামাতের উপরে এইভাবে কি লেলিয়ে পড়বে আবারও? সেই লগি বৈঠা মতো আবারও কি জামাত ইসলাম কোনো সন্ত্রাসের মুখোমুখি হয়ে পড়বে, নাকি রাজনৈতিকভাবে, রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক দল হিসাবে জামাত এবং বিএনপি সৌজন্য সম্মানবোধ রেখে মীমাংসার পথে আগাবে? যদিও তাহির সাহেব ফখরুল সাহেবকে ফোনে বলেছেন এটা জামাত ইসলামের দুর্বল হিসাবে বিএনপি উপস্থাপন করছেন, কিন্তু জামাত এটা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন যে বিএনপি যেন তাদের গুটিকয় কর্মী সহ বা সমর্থকদেরকে সেই রাজপথে পিটিয়ে হত্যা করে বিএনপি জাতির সামনে আওয়ামী লীগের মতো একটি দানব রাজনৈতিক দল হিসাবে পরিচয় না দেয়। বিএনপি মানবিক সাংগঠনিক সংগঠন হিসাবে রাজনীতিতে ভূমিকা রাখুক। জামাতও যেমন সেটা চাচ্ছে, দেশের মানুষও সেটা চাচ্ছে। বিএনপি তাদের মানবিক গুণাবলী প্রদর্শন করে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে অপোনেন্ট রাজনৈতিক দলকে সম্মানের সাথে কোনটা বয়কট করবে, কোনটা ধারণ করবে, তাদের রাজনৈতিক যে মতাদর্শ সেটা জনগণের ভিতরে বা রাজনৈতিক অন্যান্য দলের সাথেও সেটা প্রদর্শন করুক, যেন আর সেই লগি বৈঠা আন্দোলনের মতো আর কোনো পরিস্থিতি শিকার না হয়। যদি এই ধরনেরই কোনো কিছু হয়, রাষ্ট্রে বড় ধরনের একটি ঝইঝামেলি হবে। এটা নিবারণ করতে সেনাবাহিনী যারা অর্ধেক ক্যান্টনমেন্টে ফিরে যাচ্ছে, আবার তাদেরকে মাঠে নেমে আসতে হবে। কিন্তু এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আমরা অনুরোধ করব যে মঈনুল সাহেবের মতো ওয়াকার সাহেব যেন রাষ্ট্রের এই দাঙ্গা ফেসাদের দায়িত্ব না নেয়। তারা অনেক অপরাধের অপরাধী, তারা মীমাংসা করতে আসলেও দোষ, ঘরে বসে থাকলেও দোষ, চারিদিকেই দোষ। এই দোষের দায়ভার কেন সেনাবাহিনীর ঘাড়ে গিয়ে পড়বে? রাষ্ট্র সিভিল সরকার সেই সেনাবাহিনীকে ব্যবহার করবে, আবার পরে যে সেই সেনাবাহিনীকে নিয়ে তারা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। এমন ভূমিকায় সেনাবাহিনী আর না আসুক। রাজনৈতিক দলগুলো তাদের মীমাংসা তারা করুক। আমি মরতে বলবো না, কিন্তু টেবিল আছে, কথা বলার মতো মাঠ আছে। বড় বড় বিশ্বযুদ্ধ, ফিলিস্তিনি অনেক শহীদ হয়েছে, তারপরেও তো একসময় টেবিলে এসে মীমাংসায় দাঁড়িয়েছে। বিভিন্ন রাষ্ট্রের বড় বড় সমস্যার সমাধান করতে হলে শেষ পর্যন্ত টেবিলেই হচ্ছে, টেবিলের জায়গা ফাঁকা আছে। তাহির সাহেব ফোন করেছেন ফখরুল সাহেবকে, সেটা সম্মানের সাথে দেখা উচিত, ক্রিটিজিয়াম না করে
জামাতকে ক্রিটিসিজম যত করবে, এই ক্রিটিজম মনে করেই বিএনপি যদি উৎফুল্লতা প্রকাশ করতে চায়, নিজেদের পা নিজেরা করাত মেরে 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 ছোট করে নিয়ে এসে নিজেরা ছোট হয়ে যাচ্ছে। এই উত্তরণের পথ কি সেটা নিয়ে ভাবতে হবে। বিএনপি এত প্রজ্ঞার অভাব হলো কিভাবে, এত জ্ঞানের অভাব হলো কিভাবে, এত একটা জ্ঞানী মূর্খতার প্রদর্শন করছে কিভাবে, যে সমস্ত কিছু দেখে সই করার পর এখন বলে যে আমাদের সাথে প্রতারণা করছে। কি বলবো, ওদের আর বলার কিচ্ছু নেই। উপরে খালি একটাই সামনে দেখছে, সংসদ ভবন, আর মাঝে যে কি এটা তাদের দৃষ্টিগোচরে আসছে না। পাহাড়ের ওপাশে তাদের চোখ যাচ্ছে, কিন্তু পাহাড় যে টপকাইতে হবে সেই টপকানোর পথ তাদের নেই। কেউ এসে একেবারে উড়িয়ে নিয়ে যায় সংসদ ভবনে বসাবে। ভাববার জায়গা আছে বিএনপিতে। আমি প্রথম অনেক দিন থেকে বলছি, বিএনপির টেবিল ওয়ার্ক কম, তাদের এক জায়গায় বসে কথা বলার বা পরিকল্পনা মাফিক রাজনৈতিক মতাদর্শ কিভাবে বাস্তবায়ন করা যায় এই ধরনের বৈঠকে তারা কখনো বসে না, করে না। সবাই নিজেদেরকে বড় বড় পণ্ডিত ভাবতে এত বড় পণ্ডিত ভাবে যে খালেদা জিয়া বা তারেক জিয়া না থাকলে সবাই দলের সবাই দলের বিএনপির একেবারে চেয়ারপারসন বা বিএনপির সেই আহ্বায়ক বলেন, মহাসচিব বলেন, সবাই এই অবস্থায় আছে। সবাই কেউ কারোর কাছ থেকে কিছু শুনতে রাজি না, জানতে রাজি না। মহাপণ্ডিতের বিএনপি ভরপুর। দেখা যাবে পণ্ডিতগিরি সামনে আসছে, কার কতটুকুন পণ্ডিতগিরি প্রদর্শন করে দলকে স্থায়ীভাবে স্টাবলিশ করে, কার মেধা দিয়ে, এটা জনগণ দেখার অপেক্ষায় আছে। আমি তো আছি। আসসালামু আলাইকুম।